জানি না কিছু ঘরে বসে বসে ক্লাস করতাম। আচ্ছা তোমাদের ঘরে তো নেট ধরে, তোমাদের এখানে তো না, এখানে না গরমে করে। बाकी तो ये अच्छा আমার তো মনে হয় আমি যেরকম পড়াই আমার তো জয়েন কম্পিউটার নিতে আপনি তো কম্পিউটার সাউন্ড ব্যবহার করেন ওই জন্য মাইক্রোফোন আলাদা ব্যবহার করেন না হেডফোনে ইউজ করছেন
কথা হ্যালো হ্যালো তোমরা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। স্যার আজকে আমরা পড়ব ইন্টারেস্টিংলি টপিক দ্যাট ইজ কেমিক্যাল বন্ডিং and molecular structure. Chemical bonding and molecular structure. তাহলে প্রথমে কি জানতে হবে আমাদের? প্রথম দিকে হচ্ছে যে হোয়াট ডু ইউ মিন বাই কেমিক্যাল বন্ডিং। কেমিক্যাল বন্ডিংটা কি? তাহলে কেমিক্যাল বন্ডিং হচ্ছে যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন, মানে আকর্ষণ বল, যে আকর্ষণ বলের দ্বারা পরমাণু, অণু বা আয়ন পরস্পর আকর্ষিত অবস্থায় থাকতে পারে। তাহলে কেমিক্যাল বন্ডিং ইজ এ ফোর্স অফ অ্যাট্রাকশন বাই হুইচ স্পিসিস, স্পিসিস এর মানে হচ্ছে যে পরমাণু, অণু বা আয়ন, সবাইকে এক কথায় বলা হচ্ছে স্পিসিস, বাই হুইচ স্পিসিস আর অ্যাট্রাক্টেড টু ইচ আদার, সেটাকে বলা হচ্ছে যে কেমিক্যাল বন্ডিং। এবার এক আকর্ষণ বলের পরিমাণটা কত, ডিপেন্ডিং অন দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন, কেমিক্যাল বন্ডিং কে মেনলি আমরা তিন ভাগে ভাগ করি। প্রথম ভাগটা কি? আয়নিক বন্ড, দ্বিতীয় হচ্ছে যে কোভ্যালেন্ট, এন্ড থার্ড হচ্ছে যে কোঅর্ডিনেশন বন্ড। থার্ড মানে হচ্ছে কোঅর্ডিনেশন। আয়নিক বন্ডটা কি? আয়নিক বন্ড মানে যেখানে কোনো পরমাণু তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন বিন্যাস লাভের জন্য ইলেকট্রন ছাড়বে, এবং কোনো পরমাণু তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য ইলেকট্রন গ্রহণ করবে। এখানে তাহলে আয়নিক বন্ড মানে হচ্ছে যে যেখানে শেয়ারিং অফ ইলেকট্রন, কোনো পরমাণু ইলেকট্রন ছাড়বে এবং কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করবে, সবারই একটাই উদ্দেশ্য হবে, হয় বাইরে দুটো ইলেকট্রন আর বাইরে 8টা ইলেকট্রন করার উদ্দেশ্য। তাহলে যারা এরকম হবে তাদেরকে বলা হচ্ছে আয়নিক বন্ড। তাহলে আয়নিক বন্ড কারা করতে পারে? সাপোজ যদি আমি উদাহরণ নিই, সাপোজ NaCl, NaCl, তাহলে সোডিয়ামের যদি অ্যাটমিক নাম্বার কত? 11, 1s2, 3s1। ক্লোরিনের 17, এখানে সোডিয়াম যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে সোডিয়ামের বাইরে 8টা ইলেকট্রন হয়ে যাবে,
আর ওই ইলেকট্রনটা যদি ক্লোরিন গ্রহণ করে নেয় তাহলে ক্লোরিনের বাইরে 8টা হয়ে যাবে। তাহলে কোনো পরমাণু তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস লাভের জন্য একটা ইলেকট্রন গ্রহণ করবে এবং কোনো ইলেকট্রন তার নিকটবর্তী ইলেকট্রন বিন্যাস লাভের জন্য একটা ইলেকট্রন ছেড়ে দিবে। তাহলে এখানে কি তৈরি হবে? Na+ and Cl-। এবার এখানে এই Na+ এবং Cl- এর মধ্যে যে আকর্ষণ বলটা সেইটাকে আমরা বলছি যে আয়নিক বন্ডিং। আর আয়নিক বন্ধন তৈরি করার যে ক্ষমতা সেটাকে হচ্ছে যে তড়িৎযোজী বন্ধন গঠন করার যে ক্ষমতা সেটাকে হচ্ছে যে তড়িৎ যোজ্যতা। তাহলে কারা এই ধরনের বন্ড করবে? সাপোজ উদাহরণ যদি দেওয়া হয়, সাপোজ ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়ামের বাইরে দুটো আছে, ক্যালসিয়াম যদি দুটো ছেড়ে দেয় আর অক্সিজেনের বাইরে 6টা আছে, তাহলে অক্সিজেন দুটো ইলেকট্রন গ্রহণ করে নেবে, তাহলে Na2+ O2-। ক্যালসিয়াম যদি দুটো ছেড়ে দেয় বাইরে 8টা হয়ে যাবে, আর অক্সিজেন যদি দুটো ইলেকট্রন গ্রহণ করে তাহলে ওর বাইরে 8টা হয়ে যাবে। তাহলে এদের মধ্যে যে ধরনের বন্ড সেটা হচ্ছে যে তড়িৎযোজী বন্ড। বা আমি যদি নিই সাপোজ Mg2, এখানে ম্যাগনেসিয়ামের বাইরে দুটো আছে, ম্যাগনেসিয়াম যদি দুটো ছেড়ে দেয় তাহলে কি হবে? Mg2+, আর দুটো ক্লোরিন হচ্ছে যে দুটো ইলেকট্রন একসেপ্ট করে নেবে 2Cl-। এদের মধ্যে যে বন্ধন হবে সেটা হচ্ছে যে তড়িৎযোজী বন্ধন। এবার সাপোজ যদি হাইড্রোজেনের বাইরে একটা ইলেকট্রন আছে, হাইড্রোজেন বেসিক্যালি সমযোজী বন্ধন করে, কিন্তু এক্সেপশনাল কয়েকটা কেস আছে যেখানে হাইড্রোজেন তড়িৎযোজী বন্ধন গঠন করে। যেমন তাহলে হাইড্রোজেনের তড়িৎযোজী বন্ধনের কি কি আছে? তাহলে লিথিয়াম হাইড্রাইড, লিথিয়ামের যেটা ইলেকট্রন বিন্যাস লিথিয়াম 3 1:2, হাইড্রোজেন হচ্ছে 1। লিথিয়াম যদি একটা ছেড়ে দেয় এরও বাইরে দুটো হয়ে যাবে, সেই হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করে নেবে, তখন হাইড্রোজেনেরও বাইরে দুটো হয়ে যাবে। তাহলে লিথিয়াম হাইড্রাইড কিন্তু বেসিক্যালি তড়িৎযোজী বন্ধন গঠন করে। হাইড্রোজেন থাকা মানে হচ্ছে সমযোজী বন্ধন। তাহলে তড়িৎযোজী বন্ধন কি? কোনো পরমাণু তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য ইলেকট্রন গ্রহণ করবে এবং কোনো পরমাণু তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য সেই ইলেকট্রনটা ছেড়ে দেবে। তাহলে ওদের মধ্যে যে ধরনের বন্ধন তাহলে সেইটাকে আমরা বলছি যে আয়নিক বন্ড। এবার হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। কি কোভ্যালেন্ট বন্ড? কোভ্যালেন্ট বন্ড কি? কোভ্যালেন্ট মানে এখানে ইলেকট্রন কেউ ছাড়বে না বা কেউ গ্রহণ করবে না, এখানে শেয়ারিং থাকবে। সাপোজ ওয়াটার, আমরা যদি ওয়াটার নিই, অক্সিজেনের বাইরে কটা ইলেকট্রন আছে? 8টা। অক্সিজেন টোটাল ইলেকট্রন 8। 2p4। আর হাইড্রোজেনের কতগুলো আছে? একটা। হাইড্রোজেনের আছে একটা। তাহলে এখানে দুজন একটা করে ইলেকট্রন দিবে আর দুজনই যার যখন দরকার সে হচ্ছে ইলেকট্রনটা ব্যবহার করবে। মানে কেমন? একটা বন্ড মানে দুটো ইলেকট্রন, হাইড্রোজেন একটা ইলেকট্রন দিল আর অক্সিজেন একটা ইলেকট্রন দিল। আর এখানে যে বন্ডটা তৈরি হলো, হাইড্রোজেন একটা ইলেকট্রন দিল আর অক্সিজেন একটা ইলেকট্রন দিল, আর বাদ বাকি যে 4টা ইলেকট্রন অক্সিজেনের, এখানে অক্সিজেন তো একটা একটা করে দিয়েছে, তাহলে এখানে অক্সিজেনের 4টা ইলেকট্রন পড়ে থাকবে, 1 2 3 4। তাহলে অক্সিজেনের দুটো লোন পেয়ার আছে, এরপর আমরা লোন পেয়ার পড়বো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কোনগুলো। ওকে, তাহলে এখানে অক্সিজেন যখন ব্যবহার করে দুটো দুটো 4টা, একটা একটা দুটো বন্ডে আছে, দুটো বন্ড আছে, দুটো দুটো 4টা ইলেকট্রন 8টা। আর হাইড্রোজেন যখন ব্যবহার করবে দুটো। তাহলে এখানে দেখো শেয়ারিং অফ ইলেকট্রন। সাপোজ অ্যামোনিয়া, অ্যামোনিয়ার ক্ষেত্রে একই, নাইট্রোজেনের 5টা ইলেকট্রন বাইরে, তাহলে 3টা হাইড্রোজেনের সঙ্গে 3টা বন্ড করবে আর দুটো ইলেকট্রন পড়ে থাকবে। সাপোজ মিথেন, যদি আমরা মিথেনের উদাহরণ নেওয়া হয় CH4, তাহলে এদের মধ্যে যে বন্ড সেগুলো হচ্ছে সব সমযোজী বন্ধন। সাপোজ অ্যাসিটিলিন, সমযোজী বন্ধন মানে কেউ ইলেকট্রন নিয়ে নেবে না, বন্ধনে ইলেকট্রন থাকবে,
যার যখন প্রয়োজন পড়বে সে হচ্ছে যে ব্যবহার করবে, তাহলে ওদেরকে বলা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। এরপরে যেটা আছে কোঅর্ডিনেশন বন্ড, মানে কোঅর্ডিনেশন বন্ডের আরেকটা নাম হচ্ছে যে নেটিভ বন্ড। আচার আছে তো আনসার তো এখনই টাইম করে দেবে না আচারটা শেষ হলো কার স্পিকার অন করা আছে? স্পিকার অন করা আছে। তাহলে কোঅর্ডিনেশন বন্ড আরেকটা নাম হচ্ছে যে নেটিভ বন্ড। এখানে কি দেখো কোভ্যালেন্ট বন্ডে কি ছিল, দুজনে একটা করে ইলেকট্রন দিয়ে বন্ড করেছিল, আর কোঅর্ডিনেশন বন্ডে একজন দুটো ইলেকট্রন দিবে কিন্তু দুজনেরই ব্যবহার করবে। অ্যাকচুয়ালি কোঅর্ডিনেশন বন্ড মানে বেসিক্যালি এখানে অ্যাসিড বেস কনসেপ্ট আছে, অ্যাসিড বেস কনসেপ্ট। আমরা জানি যারা হচ্ছে লোন পেয়ার অফ ইলেকট্রন দান করে তাদেরকে বলা হচ্ছে লুইস বেস, আর যারা লোন পেয়ার অফ ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তাদের হচ্ছে লুইস অ্যাসিড। তাহলে কেমন ধরে নাও অ্যামোনিয়া, অ্যামোনিয়ার একটা লোন পেয়ার আছে, আর BF3 অক্টেট ফিল আপ হয়নি, BF3 অক্টেট ফিল হয়নি, তখন এই অ্যামোনিয়া কি করবে, আর অসমজীবনকে এইভাবে অ্যারো দ্বারা ডিফাইন করা হয়। এখানে অ্যামোনিয়াটা লোন পেয়ার ইলেকট্রন দান করবে, যেহেতু ইলেকট্রন এফিসিয়েন্সি আর BF3 অক্টেট ফিল আপ হয়নি, ইলেকট্রন ডেফিসিয়েন্সি, তাহলে এই ধরনের যে বন্ড সেটা বলা হচ্ছে কোঅর্ডিনেশন বন্ড বা নেটিভ বন্ড। তাহলে কোঅর্ডিনেশন বন্ড ইজ নাথিং বাট ইট ইজ দ্য অ্যাডাক্ট অফ অ্যাসিড এন্ড বেস। যে ইলেকট্রন লোন পেয়ার অফ ইলেকট্রন দান করলো তাকে বলা হচ্ছে লুইস বেস, আর যে লোন পেয়ার অফ ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো তাকে বলা হচ্ছে লুইস অ্যাসিড। এবার আমাদেরকে একটু ভ্যালেন্সি সম্পর্কে জানতে হবে। ভ্যালেন্সি মানে কে কতগুলো বন্ধন করতে পারবে। দেখো আমরা যদি একটু দেখি, সাপোজ হচ্ছে যে গ্রুপ 17 কে কে আছে? ক্লোরিন, 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 ব্রোমিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। এবার যদি ফ্লোরিনের হচ্ছে অ্যাটমিক নাম্বার 9, ক্লোরিন, 1s2, 2s2 আর 2p5। তাহলে যদি আমরা আচ্ছা আচ্ছা বাইরের কক্ষে কতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন আছে? একটা, তাই তো ফ্লোরিনের ক্ষেত্রে? ফ্লোরিনের বাইরে কতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন আছে? একটা, তাই তো? তাহলে একটা যদি আনপেয়ার্ড ইলেকট্রন হয়, ফ্লোরিনের হচ্ছে যে যোজ্যতা হচ্ছে 1, তাহলে ফ্লোরিনের ভ্যালেন্সি হচ্ছে যে 1, আর ফ্লোরিনের লোন পেয়ার হচ্ছে 3টা। বাইরের কক্ষে যতগুলা যুগ্ম ইলেকট্রন থাকবে সেগুলো হচ্ছে তার, তাহলে যেগুলো হচ্ছে যে পেয়ার্ড ইলেকট্রন সেগুলো হচ্ছে তার যোজ্যতা, অর্থাৎ ভ্যালেন্স, মানে সেগুলো হচ্ছে তার লোন পেয়ার। আর বাইরের কক্ষে যতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন সেগুলো হচ্ছে তার যোজ্যতা, অর্থাৎ ভ্যালেন্সি। এবার ফ্লোরিনের ক্ষেত্রে বাইরে একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, অর্থাৎ ফ্লোরিনের ভ্যালেন্সি হচ্ছে 1 আর 3টা যোজ্যতা আছে, অর্থাৎ এর হচ্ছে যে লোন পেয়ার হচ্ছে 3 আর ভ্যালেন্স হচ্ছে 1। এবার এই হ্যালোজেনে যতগুলো অ্যাটম আছে ওদের টোটাল ইলেকট্রন যদি আমি ধরি 7, টোটাল বাইরে ইলেকট্রন আছে 7, তার মধ্যে লোন পেয়ার আছে 3 আর হচ্ছে যে 1। এর পরে কোন গ্রুপ আছে? ফ্লোরিনের আগে কোন গ্রুপ আছে? অক্সিজেন, সালফার, সেলুরিয়াম, টেলুরিয়াম এন্ড পোলোনিয়াম। তাহলে অক্সিজেনের যদি দেখা হয়, অক্সিজেনের কেমন?
1:2:2 2p4 তাহলে অক্সিজেনের যদি লেখা হয় কিভাবে লেখা হবে? অন করে আছে, আমার অসুবিধা হচ্ছে। 1 2 অক্সিজেনের ক্ষেত্রে দেখো দুটো পেয়ার ইলেকট্রন আছে আর দুটো আনপেয়ার ইলেকট্রন আছে, তাহলে অক্সিজেনের কারোর একজনের অডিও অন করা আছে, খুব অসুবিধে হচ্ছে। হ্যাঁ স্যার। কি হচ্ছে? অডিও কারোর একটা অন আছে, বাইরে থেকে সাউন্ড আসছে খুব। বাইরে থেকে সাউন্ড যাচ্ছে? হ্যাঁ, কারোর একজনের অডিও অন করা আছে। ও বলে দাও ও অডিওটা ওজন অফ করে দে। আর একজন স্পিকার অন করা আছে, বন্ধ করে দাও। আচ্ছা দেখো, তাহলে অক্সিজেনের বাইরে হচ্ছে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে, অক্সিজেনের যোজ্যতা হচ্ছে 2 আর অক্সিজেনের হচ্ছে দুটো যুগ্ম ইলেকট্রন আছে, ওই জন্য অক্সিজেনের লোন পেয়ার হচ্ছে দুটো। তাহলে আর অক্সিজেনের বাইরে টোটাল ইলেকট্রন কত? অক্সিজেনের বাইরে টোটাল ইলেকট্রন হচ্ছে যে 6টা, আর লোন পেয়ার হচ্ছে দুটো, আর ভ্যালেন্স হচ্ছে দুটো। এগুলো সব কাজে লাগবে কিন্তু আমি যেগুলো লিখতেছি। তাহলে আমি যদি এগুলোকে ট্রেস করে নিচে লেখা যায়, সাপোজ আমি প্রথমে যদি কার্বন ফ্যামিলিতে ধরি, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন অ্যান্ড lead, এরপর হচ্ছে যে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমুথ। নাইট্রোজেনের পরে কি আছে? অক্সিজেন, সালফার, ক্লোরিন and polonium। ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন and অ্যাস্টাটিন। ওকে, তাহলে কার্বন, আচ্ছা কার্বনের এখানে আমাদের একটু জানতে হবে যে কার্বনের ভ্যালেন্সি কত, এখানে একটু আমাদের জানার আছে। আমরা এক্ষুনি তোমাদেরকে কি বললাম, কোন পরমাণুর বাইরে যতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন আছে সেটা হচ্ছে তার ভ্যালেন্সি, আর বাইরে যতগুলো পেয়ার্ড ইলেকট্রন আছে সেটা হচ্ছে তার নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, অর্থাৎ লোন পেয়ার অফ ইলেকট্রন। তাহলে কার্বনের হচ্ছে যে অ্যাটমিক নাম্বার 6, তাহলে আমরা যদি করি 1:2 2:2 and 2p 2 তাহলে কার্বনের বাইরে কতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন আছে? দুটো আনপেয়ার, আর হচ্ছে যে একটা যুগ্ম ইলেকট্রন, অর্থাৎ কার্বনের লোন পেয়ার হওয়া উচিত 1 এবং কার্বনের যোজ্যতা হওয়া উচিত 2, তাই তো? কিন্তু আমরা সবাই জানি দ্য ভ্যালেন্সি অফ কার্বন কত? 6, এটা তো সবাই জানি। কার্বনের ভ্যালেন্সি 6, তাহলে সরি কার্বনের ভ্যালেন্সি 4, এটা কি করে সম্ভব? তাহলে কার্বনের বাইরে যেহেতু দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে তাহলে কার্বনের যোজ্যতা 2 হওয়া উচিত, কিন্তু কার্বনের যোজ্যতা তো 4। কি করে দেখো, এই যে কার্বনের যেটা ইলেকট্রনিক কনফিগারেশন লিখছি এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন। এইবার যদি আমরা কার্বনকে একটু হিট দিয়ে এক্সাইটেড করা হয় তাহলে কি হয়, এখান থেকে একটা ইলেকট্রন, এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে যাবে, তখন কি তৈরি হবে? এটা হচ্ছে যে এক্সাইটেড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন। এবার এখন দেখো এক্সাইটেড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশনে কার্বনের কোনোরূপ কোনো যুগ্ম ইলেকট্রন নেই, সবই অযুগ্ম ইলেকট্রন। তাহলে এখান থেকেই বলা যায় যে কার্বনের যোজ্যতা 4। পরীক্ষায় পড়ে যে কার্বনের বাইরে দুটো ইলেকট্রন অযুগ্ম ইলেকট্রন থাকা সত্ত্বেও কার্বনের যোজ্যতা 4 কেন? তাহলে কি বলবে যে কার্বনের ভূমিস্তর অবস্থায় অর্থাৎ গ্রাউন্ড স্টেটে দুটো অযুগ্ম ইলেকট্রন থাকে,
কিন্তু কার্বনকে এক্সাইটেড করলে ওর বাইরে 4টা ইলেকট্রন হয়ে যায়। সেই জন্য যেহেতু আর এক্সাইটেড অবস্থায় কার্বনের 4টি অযুগ্ম ইলেকট্রন আছে, সেই জন্য কার্বনের যোজ্যতা 4। এবার তাহলে এখানে যত গ্রুপ আছে কার্বন সিলিকন জার্মানিয়াম, তাদের এদের সবার হচ্ছে ভ্যালেন্সি 4। আর নাইট্রোজেনের ভ্যালেন্সি কত? তাহলে নাইট্রোজেনের আমরা যদি দেখি তাহলে নাইট্রোজেনের কেমন হবে? আর নাইট্রোজেনে কত? 3টে আনপেয়ার্ড ইলেকট্রন আছে আর একটা যুগ্ম ইলেকট্রন আছে, অর্থাৎ নাইট্রোজেনের যোজ্যতা হচ্ছে 3 আর লোন পেয়ার অফ ইলেকট্রন হচ্ছে 1। তোমরা বলবে যে স্যার, যে আপনি যখন কার্বনের যোজ্যতা বার করলেন তখন এক্সাইটেড মুডে করলেন, এর কেন এক্সাইটেড মুডে করলেন? গ্রাউন্ড স্টেটে করে দিলেন। তাহলে তুমি এটাকে এক্সাইটেড করো, সাপোজ তুমি এটাকে এক্সাইটেড করো, এর গ্রাউন্ড স্টেটেও যা ফল আর এক্সাইটেড স্টেটেও সেটাই ফল। দেখো তাহলে আর এক্সাইটেড করলে কি হতো? এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে যেত। 1 2 3 4। দেখো এক্সাইটেড করলো একটা আর এই দুটা, 3টা আনপেয়ার্ড ইলেকট্রন আর একটা যুগ্ম ইলেকট্রন। তাহলে নাইট্রোজেনের যোজ্যতা হচ্ছে 3 আর হচ্ছে লোন পেয়ার অফ ইলেকট্রন 1, লোন পেয়ার অফ ইলেকট্রন 1। আর অক্সিজেনের আমরা দেখিয়েছি, অক্সিজেনের কথা গেল, অক্সিজেন হচ্ছে যোজ্যতা দেখো 2 আর লোন পেয়ার ইলেকট্রন 3। আর ফ্লোরিনেরটাও দেখিয়েছি, এখানে ফ্লোরিনটা দেওয়া আছে, এই ফ্লোরিন। স্যার অক্সিজেনের তো লোন পেয়ার দুটো এবং যোজ্যতাও তো 2। হ্যাঁ, অক্সিজেনের যোজ্যতা 2 আর লোন পেয়ার, মানে ওই গ্রুপে যারা আছে অক্সিজেন, সালফার, সেলুডিয়াম, টেলুডিয়াম, পোলোনিয়াম, ওই গ্রুপে যেগুলোই আছে ওদের যোজ্যতা 2 আর লোন পেয়ার 2। আর যারা গ্রুপ 17 এ আছে অর্থাৎ যারা হ্যালোজেনে আছে ওদের বাইরে 3টা হচ্ছে যে লোন পেয়ার ইলেকট্রনের একটা যোজ্যতা। আর নাইট্রোজেনের গ্রুপে যারা আছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, ওদের হচ্ছে একটা যোজ্যতা আর হচ্ছে যে নাইট্রোজেনের 3টা যোজ্যতা একটা লোন পেয়ার। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, ওদের হচ্ছে 3 যোজ্যতা আর একটা লোন পেয়ার। আর কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন লেড গ্রুপ 14 এ যারা আছে তাদেরকে হচ্ছে যে কোনো লোন পেয়ার মানে নেই, সবই হচ্ছে তার যোজ্যতা, গ্রুপ 14 এ যারা আছে। ওকে, দেন দেখো এটা আমরা জানলাম কেন? যখন আমরা হাইব্রিডাইজেশন পড়বো তখন এই কনসেপ্টটা কিন্তু লাগবে। তাহলে দেখো, তাহলে যারা গ্রুপ 17-তে সবার যোজ্যতা 1 মাথায় থাকে যেন, আর গ্রুপ 16-তে সবার যোজ্যতা 2, আর গ্রুপ 15-এ সবার যোজ্যতা 3। তাহলে যোজ্যতা 3 মানে সে কতগুলা বন্ড তৈরি করতে পারবে। ওকে, এরপরে দেখো এরপরে আমরা একটা নতুন টার্ম পড়বো, সেটা হচ্ছে যে ল্যাটিস এনার্জি বা ল্যাটিস শক্তি কাকে বলে। দেখো ল্যাটিস শক্তি কাকে বলে? ল্যাটিস শক্তি মানে বলছে যে গ্যাসীয় ক্যাটায়ন এবং অ্যানায়ন থেকে 1 মোল কোনো আয়নীয় কেলাস তৈরি হলে যে পরিমাণ শক্তি লস হবে সেইটাকে বলা হচ্ছে ল্যাটিস শক্তি। মানে একটা ল্যাটিস যখন তৈরি হবে সেটা কি গ্যাসীয় ক্যাটায়ন এবং অ্যানায়ন, সেখান থেকে 1 মোল কোনো আয়নীয় কেলাস তৈরি হলে যে পরিমাণ শক্তি লস হবে সেইটাকে বলা হচ্ছে আমরা ল্যাটিস এনার্জি। তাহলে গ্যাসীয় ক্যাটায়ন এবং অ্যানায়ন থেকে 1 মোল কোনো আয়নীয় কেলাস তৈরি হলে যে পরিমাণ শক্তির
লস হয় সেইটাকে আমরা বলছি যে ল্যাটিস এনার্জি। ওকে, এবার দেখো, এবার ল্যাটিস এনার্জি কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে সেইটা হচ্ছে যে প্রথমে আমাদেরকে জানতে হবে। তাহলে যদি ল্যাটিস এনার্জি লেখা যায় কি হবে? ল্যাটিস এনার্জি, ল্যাটিস এনার্জিকে ম্যাথমেটিক্যালি কিভাবে প্রকাশ করা হয় দেখো। সাপোজ একটা মেটাল ক্যাটায়নিক M প্লাস কি তৈরি হবে? আর এটা সলিড ফেজ প্লাস হচ্ছে ইউ, ইউ মিন্স ল্যাটিস এনার্জি। এখানে ইউটাকে বলা হচ্ছে ল্যাটিস এনার্জি। তাহলে গ্যাসীয় ক্যাটায়ন এবং অ্যানায়ন থেকে এক মোল কোনো আয়নি অর্থাৎ সলিড প্লাস তৈরি হলে যে পরিমাণ শক্তির মুক্তি ঘটে সেইটাকে বলা হচ্ছে ল্যাটিস এনার্জি। এবার ল্যাটিস এনার্জি কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে সেটা দেখা যাচ্ছে যে ল্যাটিস এনার্জি ইউ প্রপোর্শনাল টু ওদের আয়নীয় চার্জের গুণফল এবং হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যবর্তী দূরত্ব। তাহলে ওদের প্রোডাক্ট অফ চার্জ and distance cation and anion, এইটাকে বলা হচ্ছে ল্যাটিস এনার্জি। তাহলে ওদের আয়নিক চার্জের সঙ্গে গুণফলের সমানুপাতিক আর মধ্যবর্তী দূরত্বের সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে ইউ হচ্ছে নেগেটিভ চার্জ, তাহলে ইউ সমান মাইনাস, যেহেতু নেগেটিভ তাহলে ওদের চার্জ কত জেড প্লাস মাইনাস স্কোয়ার বাই আর। ওকে, এবার এখানে আরো দু একটা টার্ম থাকে, সেটা হচ্ছে যে এ টার্ম থাকে, এটাকে বলা হচ্ছে মেন্ডেলান কনস্ট্যান্ট। এই এটাকে বলা হচ্ছে মেন্ডেলান কনস্ট্যান্ট। আর যেটা থাকে সেটা হচ্ছে যে এটা অ্যাভোগাড্রো ইউনিট থাকে, আর যেটা থাকে 1 মাইনাস 1/n, যেখানে এনটাকে বলা হচ্ছে যে বন্ড এক্সপোনেনশিয়াল। আর এই এনটা কার উপর ডিপেন্ড করে? ল্যাটিসের প্রকৃতির উপর ডিপেন্ড করে। তাহলে ল্যাটিস এনার্জি কাকে বলে? গ্যাসীয় ক্যাটায়ন এবং অ্যানায়ন থেকে এক মোল কোনো আয়নিক ক্লাস তৈরি হলে যে পরিমাণ এনার্জির মুক্তি ঘটে অর্থাৎ যে পরিমাণ এনার্জি রিলিজ হয় তাকে বলা হচ্ছে ল্যাটিস এনার্জি। এবার ল্যাটিস এনার্জি কোন কোন প্যারামিটারের উপর ডিপেন্ড করে? প্রোডাক্ট অফ চার্জ ওদের ক্যাটায়ন এবং অ্যানায়নের প্রোডাক্টের উপর ডিপেন্ড করে এবং ওদের হচ্ছে যে মধ্যবর্তী দূরত্বের সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে আমি যদি তোমাদেরকে কিছু ল্যাটিস দেওয়া হয়, দেখো তাদের ক্ষেত্রে কেমন এক্সাম্পল দেখো। সাপোজ ক্যালসিয়াম অক্সাইড, এটা দেখা যাচ্ছে এর ল্যাটিস এনার্জি 3452.7 কিলোজুল পার মোল। আর তারপরে দেখা যাচ্ছে Na, এটার কি হবে? বেশি হবে না কম হবে? দেখো এটা দেখা যাচ্ছে যে 902। তাহলে এরকম হচ্ছে কেন যে ক্যালসিয়াম অক্সাইডের ল্যাটিস এনার্জি এত আর সোডিয়াম ফ্লোরাইডের এত? দেখো প্রথমে যদি ক্যালসিয়াম অক্সাইডকে ভাঙা হয় কি হবে? Ca2 প্লাস O2 মাইনাস। তাহলে দেখো ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রে 2 পজিটিভ 2 নেগেটিভ, তাহলে এদের কি চার্জ বেশি? প্রথমে দেখতে হবে চার্জ যদি চার্জ দ্বারা যদি আমরা পার্থক্য করতে পেরে যাই তখন আর সাইজ দেখার দরকার নেই। তাহলে ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রে 2 2 4 4, আর এখানে 1 গুণ তো 1 মানে 1, তাহলে কার ক্ষেত্রে বেশি হওয়া উচিত? ক্যালসিয়াম অক্সাইডের।
এবার তোমাকে যদি এরকম দেয় কোনোদিন যে কার ল্যাটিস এনার্জি বেশি হবে, সাপোজ সোডিয়াম ক্লোরাইড এইটা, এক্ষেত্রে কি হবে Na প্লাস M মাইনাস। সবার ক্ষেত্রে Na প্লাস তো কম হবে, তাহলে এরকম যদি থাকে দেখো এরও এর উপরেরটারও টোটাল চার্জ 2, মানে 1 গুণিতক 1, এরও 1 গুণিতক 1, এরও 1 গুণিতক 1, আর চার্জ দ্বারা পার্থক্য করা যাবে না। আর এখানে দেখো ক্যাটায়ন সবাই সমান, তাহলে এখানে ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আমরা যত উপর থেকে নিচের দিকে সাইজ বাড়ছে মানে কি ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে দূরত্ব বেড়ে যাচ্ছে, আর ক্যাটায়ন আর অ্যানায়নের দূরত্বের সঙ্গে ব্যস্তানুপাতিক, তাহলে সবচেয়ে বেশি যদি ল্যাটিস এনার্জি হতো এদের ক্ষেত্রে, তাহলে সবচেয়ে বেশি ল্যাটিস এনার্জি সোডিয়াম ক্লোরাইড, দেন এটা সোডিয়াম আয়োডাইড, লিখো লাস্টেরটা সোডিয়াম আয়োডাইড, NaBr, দেন NaI, এটা হচ্ছে অর্ডার অফ ল্যাটিস এনার্জি। এটা হচ্ছে ল্যাটিস, এটা NaI হবে। তাহলে ল্যাটিসে প্রথম দেখবে চার্জ, এবার চার্জের যদি না মিলে তখন দেখতে হবে সাইজ। ওকে, এরপরে যেটা আছে যে ল্যাটিস এনার্জির গুরুত্ব কি, যে ক্লাসে ল্যাটিস এনার্জি যত বেশি সেই ক্লাসটা হচ্ছে যে ব্রেক করতে তত বেশি পরিমাণ তাপের প্রয়োজন, যে ক্লাসে ল্যাটিস এনার্জি যত বেশি সেই ক্লাসটা ব্রেক করার জন্য তত বেশি তাপের প্রয়োজন। আর ল্যাটিস শক্তি ঋণাত্মক মান যত বেশি হবে ল্যাটিস তত বেশি স্টেবল। ওকে, আর ল্যাটিস ওই যে এনার্জিটা হচ্ছে এক্সোথার্মিক, মানে এনার্জি কি হবে রিলিজ হবে। তাহলে কয়েকটা ল্যাটিস এনার্জির অর্ডার লিখে দিচ্ছি, দেখো বেশ কয়েকটা এক্সাম্পল ল্যাটিস এনার্জি। লিথিয়াম অক্সাইড, সোডিয়াম, এক্স মানে হ্যালোজেন। ওকে, লিথিয়াম, সোডিয়াম, তারপর হচ্ছে পটাশিয়াম, ওকে। তারপর এটা হচ্ছে 1 নম্বর উদাহরণ, এটা হচ্ছে ল্যাটিস এনার্জি, সব হচ্ছে ল্যাটিস এনার্জির অর্ডার। ম্যাগনেসিয়াম, এগুলো সব হচ্ছে ল্যাটিস এনার্জির অর্ডার। ল্যাটিস এনার্জির অর্ডার দেখো এরপরে কি আছে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আয়নীয় যৌগের আকৃতি তার উপর ডিপেন্ড করে একটা টার্ম আছে যেটা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার, অর্থাৎ সবর্গাঙ্গ সংখ্যা। সবর্গাঙ্গ সংখ্যা কি, সবর্গাঙ্গ সংখ্যা মানে একটা নির্দিষ্ট ক্যাটায়নকে ঘিরে কতগুলো অ্যানায়ন আছে, বা একটা নির্দিষ্ট অ্যানায়নকে ঘিরে কতগুলা ক্যাটায়ন আছে, সেটা হচ্ছে তার সবর্গাঙ্গ সংখ্যা। কোঅর্ডিনেশন নাম্বার মানে একটা নির্দিষ্ট ক্যাটায়নকে ঘিরে কতগুলো অ্যানায়ন আছে, বা একটা নির্দিষ্ট অ্যানায়নকে ঘিরে কতগুলো ক্যাটায়ন আছে। আর যদি ডেফিনেশন বলা হয় তাহলে ওটাই হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার। যেমন আমরা যদি NaCl এর এখানে Na প্লাস এর কোঅর্ডিনেশন নাম্বার 6 এবং Cl মাইনাস এর কোঅর্ডিনেশন নাম্বার 6, এখানে এদের কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 6:6। আচ্ছা যদি ক্যালসিয়াম ফ্লোরাইড দেখা হয়,
তাহলে এখানে ক্যালসিয়ামের কোঅর্ডিনেশন হচ্ছে যে ক্যালসিয়ামের 8 আর H2 4 8:4, তাহলে এগুলো হচ্ছে কোঅর্ডিনেশন। এর মানে একটা ক্যালসিয়ামের চতুর্দিকে 8টা M- আছে এবং একটা M- এর চারদিকে 4টা Ca+ আছে। আর NaCl এর কি, একটা Na+ এর চতুর্দিকে 6টা Cl- আছে এবং একটা Cl- এর চারদিকে 6টা Na+ আছে। আর NaCl হচ্ছে রক সল্ট স্ট্রাকচার ফর্ম করে, রক সল্ট স্ট্রাকচার। তাহলে এগুলো হচ্ছে যে কোঅর্ডিনেশন নাম্বার। এরপরে যেটা আছে সেটা আমাদেরকে দেখতে হবে যে রেডিয়াস রেশিও। হোয়াট ডু ইউ মিন বাই রেডিয়াস রেশিও? রেডিয়াস রেশিও কাকে বলে? দেখো, রেশিও মানে হচ্ছে অনুপাত। রেডিয়াস রেশিও কাকে বলে? ক্যাটায়নের রেডিয়াস এবং অ্যানায়নের রেডিয়াসের অনুপাতকে বলা হচ্ছে রেডিয়াস রেশিও। তাহলে ক্যাটায়নের রেডিয়াস বাই অ্যানায়নের রেডিয়াস, এইটাকে বলা হচ্ছে যে রেডিয়াস রেশিও। এবার রেডিয়াস রেশিওর ভ্যালু যদি 0 থেকে 0.155 হয় তখন তার কোঅর্ডিনেশন সংখ্যা 2। দেখো, রেডিয়াস রেশিও মানে ক্যাটায়নের রেডিয়াস বাই অ্যানায়নের রেডিয়াস, এইটাকে বলা হচ্ছে রেডিয়াস রেশিও। এবার রেডিয়াস রেশিও যদি ক্যাটায়নের রেডিয়াস r প্লাস আর r মাইনাস যদি এরকম করা হয়, আর এর ভ্যালু কত, সাপোজ এটা হচ্ছে রেডিয়াস রেশিও, এটা হচ্ছে সবর্গাঙ্ক নম্বর, যদি এরকম হয় কোঅর্ডিনেশন নাম্বার, দেন হচ্ছে যে গঠন অর্থাৎ শেপ অর্থাৎ আকৃতি। তাহলে রেডিয়াস রেশিও যদি 0 থেকে 0.15 হয়, কোঅর্ডিনেশন হচ্ছে 2, আর এদের গঠন যেটা হচ্ছে যে শেপটা হচ্ছে লিনিয়ার অর্থাৎ রৈখিক। আচ্ছা, রেডিয়াস রেশিও যদি 0.155 থেকে, তাহলে কোঅর্ডিনেশন নম্বর 3, আর এদের শেপটা হচ্ছে যে ত্রিভুজাকার, ট্রাইগোনাল। জিরো পয়েন্ট 255 থেকে 0.414, এটা হবে 0.414, তাহলে কত হবে 4, সেটা হচ্ছে টেট্রাহেড। আর এটা যদি 0.414 থেকে 0.732, এটার কোঅর্ডিনেশন হচ্ছে 6, আর এটা হবে অক্টাহেড। এক হয় সেটা হচ্ছে যে 8 অর্থাৎ কিউবিক। ওকে, তাহলে এই হচ্ছে যে কোঅর্ডিনেশন নাম্বার সঙ্গে এটা রিলেশন। তাহলে পরীক্ষায় বলবে যে রেডিয়াস রেশিও সাপোজ 0.70, তাহলে তার কত হবে, শেপ কেমন হবে, শেপ অক্টাহেড্রাল, আর হচ্ছে যে কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 6। এর পরে যেটা আছে সেটা হচ্ছে যে ফর্মাল চার্জ, ক্যালকুলেশন অফ ফর্মাল চার্জ। তাহলে ফর্মাল চার্জের ক্যালকুলেশনটা দেখো, ফর্মাল চার্জ ফর্মাল চার্জ মানে হচ্ছে যে যেটা সেন্ট্রাল অ্যাটম থাকবে তার ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস লোন পেয়ারে যতগুলো ইলেকট্রন দেয়, লোন পেয়ার অফ ইলেকট্রন, লোন পেয়ার সংখ্যা না, লোন পেয়ার অফ ইলেকট্রন মাইনাস বন্ড নাম্বার।
এটা হচ্ছে ফর্মাল চার্জ। সাপোজ আমি যখন ড্র করলাম এই সাপোজ আমি দেখো নাম্বারিং করলাম, এই দিকের কার্বনটাকে 1 নাম্বার দিলাম, এই অক্সিজেনটাকে এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 3। এবার তোমাকে বললাম 1 নাম্বার যে অক্সিজেন আছে সেটার ফর্মাল চার্জ কত হবে, 1 নম্বর অক্সিজেনটার ফর্মাল চার্জ কত। দেখো আমরা ফর্মাল চার্জের ফর্মুলা কি করেছি, ভ্যালেন্স ইলেকট্রন অক্সিজেনের বাইরে কত আছে 6টা, মাইনাস লোন পেয়ার অফ ইলেকট্রন, দেখো কটা ইলেকট্রন আছে 1 নাম্বার কার্বনের ডট ডট করে 6টা ইলেকট্রন 6, মাইনাস বন্ড নাম্বার 1 নাম্বার অক্সিজেন সরাসরি কত অক্সিজেনের সাথে বন্ড করেছে একটা, তাহলে এখানে ওই 1 নাম্বার অক্সিজেনের 1 নাম্বার যে অক্সিজেন আছে অক্সিজেনের 1 নাম্বার অক্সিজেনের ফর্মাল চার্জ হচ্ছে -1। এরপর যদি তোমাকে বলি 2 নাম্বার অক্সিজেনের ফর্মাল চার্জ কত, 2 নাম্বার অক্সিজেন 1 নম্বরটা আরেকবার বলুন, বুঝতে পারলাম না। ফর্মাল চার্জ মানে হচ্ছে যে সেন্ট্রাল অ্যাটম মানে অক্সিজেনের বাইরে টোটাল ইলেকট্রন 6টা, আর আর ডট ডট করে কতগুলো অক্সিজেন মানে এই আছে ফ্রি রেডিক্যাল মানে এই টাইপের লোন পেয়ার, 3টা লোন পেয়ার আছে মানে 6টা ইলেকট্রন, আর একটা বন্ড করে আছে। দেখো 1 নাম্বার কার্বন সরাসরি অক্সিজেনের সাথে কটা বন্ড করেছে, একটা বন্ড করে আছে, মানে এই বন্ডটা কটা বন্ড, এই বন্ডটাতে একটা বন্ড, আর এখানে টোটাল ডট ডট করে 6টা ডট আছে। দেখো 1 2 3 4 5 6। তাহলে এই ফর্মুলাটা কি লিখলাম, ভ্যালেন্স ইলেকট্রন অফ সেন্ট্রাল অ্যাটম মাইনাস লোন পেয়ার অফ ইলেকট্রন, লোন পেয়ার সংখ্যা নয়, লোন পেয়ার অফ ইলেকট্রন 3টা মানে 6টা ডট ডট করে আছে, তার মানে 6টা ইলেকট্রন মাইনাস 1। এবার 2 নাম্বারটা দেখো তাহলে বুঝতে পেরে যাবে। দেখো আমি যদি বলি 2 নাম্বার ফর্মাল চার্জ অফ 2 নাম্বার অক্সিজেন, দেখো অক্সিজেনের বাইরে কটা ইলেকট্রন আছে 6, এটা তো সবাই জানে, মাইনাস 2 নম্বর অক্সিজেনে কতগুলো ডট ডট আছে, একটা ডট দুটা ডট, তাহলে 2, আর আর 2 নম্বর অক্সিজেন কটার সাথে বন্ড করে আছে, দেখো এদিকে আছে 2টা বন্ড আর এদিকে আছে একটা বন্ড, তাহলে টোটাল 3টা বন্ড করে আছে, তাহলে -3 সমান কত +1, অর্থাৎ 2 নম্বর কার্বনের 2 নম্বর অক্সিজেনের ফর্মাল চার্জ +1। 3 নম্বর অক্সিজেনের ফর্মাল চার্জটা দেখো, ফর্মাল চার্জ অফ 3 নাম্বার অক্সিজেন, অক্সিজেনের বাইরে 6টা জানি, মাইনাস ডট ডট করে কতগুলো ইলেকট্রন আছে 4টা, মাইনাস এই 3 নম্বর অক্সিজেন সরাসরি কটা বন্ড করা আছে 2টা, তাহলে -2, অর্থাৎ 3 নম্বর অক্সিজেনের ফর্মাল চার্জ হচ্ছে 0। ওকে, তাহলে 3 নম্বর অক্সিজেনের ফর্মাল চার্জ 0, এটা হচ্ছে ফর্মাল চার্জের ফর্মুলাটা। এবার দেখো এইবার আছে যে কোনো বন্ডই মানে কোনো মলিকুলই 100% কোভ্যালেন্ট নয় আর কোনো মলিকুলই 100% আয়নিক নয়। এবার একটা কম্পাউন্ডের মধ্যে মানে একটা মৌলে কতটা পার্সেন্ট আয়নিক ক্যারেক্টার আছে আর কতটা পার্সেন্ট কোভ্যালেন্ট ক্যারেক্টার আছে সেটা আমরা এখনই ব্যাখ্যা করব। আয়নিক ডিস্টরশন ও আয়নযোগ সমযোজী ধর্মের প্রকাশ। তাহলে আয়নিক ডিস্টরশন, আয়নিক ডিস্টরশন অর্থাৎ একটা আয়নীয় যৌগের সমযোজী ধর্ম কতটা আছে, ওটাই আমরা ফ্যাজান্স ল দিয়ে ব্যাখ্যা করব। ফ্যাজান্স ল, আচ্ছা দেখো সাপোজ এটা একটা ক্যাটায়ন, এটা হচ্ছে সিমেট্রিক্যাল শেপ ছিল মানে পুরো গোল, আমি যদি হচ্ছে নি এটা সাপোজ একটা ক্যাটায়ন আর এটা হলো একটা অ্যানায়ন। এবার এই ক্যাটায়নের কাছে যখন অ্যানায়ন যাবে তখন অ্যানায়নের ডিস্টরশন হবে, আর অ্যানায়নের যখন কাছে ক্যাটায়ন যাবে তখন ক্যাটায়নের ডিস্টরশন হবে। এবার এখানে আমরা কি মেইনলি পড়বো, ডিস্টরশন অফ
anion by cation। ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের কতটা ডিস্টরশন হলো এটা আমরা মেনলি পড়বো। দেখো ব্যাপারটা কি, ব্যাপারটা কি, ধরলাম এটা একটা অ্যানায়ন, এবার এর কাছে যখনই ক্যাটায়ন গেল, এই যে অ্যানায়নের যে শেপ ছিল স্ফেরিক্যাল মানে অর্থাৎ সিমেট্রিক্যাল, এই অ্যানায়নের শেপটা কিছুটা ডিস্টর্টেড হয়ে কেমন হবে, এরকম টাইপের হয়ে গেল, ধরে নাও এরকম কিছুটা এরকম ডিস্টর্টেড হয়ে গেল। এটা এখন অ্যানায়নের শেপ হয়ে গেল। তাহলে অ্যানায়ন প্রথমে ছিল সিমেট্রিক্যাল, আর এখন হয়ে গেল ডিস্টর্টেড। এই যে অ্যানায়নটা ডিস্টর্টেড হলো, এটা কি নিজে নিজে হয়ে গেল, ক্যাটায়নটা ওর কাছে গেল, ওর ক্লোজলি গেল, সেই জন্য কি হলো অ্যানায়নটা ডিস্টরশন হয়ে গেল। এবার দেখো এই জন্য অ্যানায়নের যে ডিস্টরশন হলো, এখানে শুধু অ্যানায়নের একার অবদান নেই, এখানে কি হচ্ছে ক্যাটায়নেরও অবদান আছে, আর এই কি অ্যানায়নেরও অবদান আছে। তার মানে আবার আমরা জানি যেখানে দুজনের অবদান থাকে সেখানে কি কোভ্যালেন্ট ক্যারেক্টার হয়। তার মানে যে যত বেশি ডিস্টরশন হবে তত এই অ্যানায়নটার মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার তত বাড়বে, যত বেশি ডিস্টরশন হবে। তাহলে আবার একবার বলছি, মন দিয়ে শুনো। সাপোজ একটা অ্যানায়নের সিমেট্রিক্যাল শেপ ছিল অর্থাৎ স্ফেরিক্যাল শেপ ছিল, এবার অ্যানায়নটার কাছে ক্যাটায়ন গেল, এবার ওই অ্যানায়নের যে সিমেট্রিক্যাল শেপ ছিল ওটাকে ডিস্টর্টেড হয়ে গেল। এবার ডিস্টর্টেড যে হলো ওটাকে অ্যানায়ন নিজে নিজে হয়ে গেল, ওর কাছে ক্যাটায়ন গেল, সেই জন্য কি হলো ওর হচ্ছে ডিস্টরশন হলো। তাহলে যত বেশি ডিস্টরশন হবে অর্থাৎ দুজনেই দায়ী, তাহলে যেখানে দুজনেই দায়ী সেটা কি কোভ্যালেন্ট নেচার কি হলো বাড়লো, তার মানে অ্যানায়নের কি হলো কোভ্যালেন্ট নেচারটা বাড়লো। তাহলে যত বেশি ডিস্টরশন হবে তার অ্যানায়নের কোভ্যালেন্ট নেচারটা তত বাড়বে। এবার কোন কোন কম্পাউন্ডে কতটা কোভ্যালেন্ট ক্যারেক্টার আছে আর কতটা হচ্ছে যে আয়নিক ক্যারেক্টার আছে, সেটা আমরা কি দেখো দুটো টার্ম পড়বো, একটাকে বলা হচ্ছে পোলারাইজেশন পাওয়ার আর একটা হচ্ছে পোলারাইজিবিলিটি। অনেক ক্ষেত্রে কি হয় পোলারাইজেশন পাওয়ার, অ্যানায়ন হচ্ছে ডিস্টরশন হতে চাই না কিন্তু ক্যাটায়ন যেখানে জোর করে ডিস্টরশন করাবে সেইটাকে আমরা বলছি পোলারাইজেশন পাওয়ার। তাহলে প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে পোলারাইজেশন পাওয়ার। পোলারাইজেশন পাওয়ার এটা কার রেসপেক্টে, উইথ রেসপেক্ট টু ক্যাটায়ন, যেখানে পোলারাইজেশন পাওয়ার উইথ রেসপেক্ট টু ক্যাটায়ন, মানে ক্যাটায়নের সাপেক্ষে যেটা সেটা হচ্ছে পোলারাইজেশন পাওয়ার। দেখো পোলারাইজেশন পাওয়ার কার কার উপর ডিপেন্ড করে, পোলারাইজেশন পাওয়ার সেটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ক্যাটায়নের চার্জ, যেহেতু ক্যাটায়নের সাপেক্ষে চার্জ অফ ক্যাটায়ন, আর ইনভার্সলি প্রপোর্শনাল টু সাইজ, যে ইনভার্সলি প্রপোর্শনাল টু সাইজ। আর যত পোলারাইজেশন পাওয়ার বেশি হবে হচ্ছে কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে। তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার, তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার পোলারাইজেশন পাওয়ার যত বেশি হবে কোভ্যালেন্ট ক্যারেক্টার তত বেশি।
ওকে, দেখো তাহলে পোলারাইজেশন পাওয়ার, তাহলে কার রেসপেক্টে, ক্যাটায়নের রেসপেক্টে, সেটা কি কি আছে? তাহলে ক্যাটায়নের পোলারাইজেশন পাওয়ার, ক্যাটায়নের চার্জ যত বেশি তার পোলারাইজেশন পাওয়ার তত বেশি। সাইজের সঙ্গে ব্যস্তানুপাতিক। দেন যত পোলারাইজেশন পাওয়ার যত বেশি তার কোভ্যালেন্ট ক্যারেক্টার তত বেশি। আর আয়নিক ক্যারেক্টার তাহলে কি ব্যস্তানুপাতিক, কোভ্যালেন্ট ক্যারেক্টার সঙ্গে আয়নিক ক্যারেক্টার। আর আয়নিক ক্যারেক্টারের সঙ্গে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, সলিবিলিটি সব হচ্ছে ডাইরেক্টলি সমানুপাতিক। দ্রাব্যতা, সলিবিলিটি মানে দ্রাব্যতা। এবার পোলারাইজেশন পাওয়ার, এটা হচ্ছে উইথ রেসপেক্ট টু ক্যাটায়ন। এবার যদি বলি পোলারাইজিবিলিটি, মানে ইজিলি কোন অ্যানায়নটা সহজে পোলারাইজিবিলিটি হয়ে যাবে, পোলারাইজিবিলিটি কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে? দেখো পোলারাইজিবিলিটি মানে উইথ রেসপেক্ট টু, এটা হচ্ছে অ্যানায়ন। উইথ রেসপেক্ট টু পোলারাইজিবিলিটি, অ্যানায়নের চার্জ যত বেশি হলো পোলারিটি তত বেশি, সাইজের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। আর এটা হচ্ছে কোভ্যালেন্ট ক্যারেক্টার। দেন হচ্ছে আয়নিক ক্যারেক্টার, আর আয়নিক ক্যারেক্টারের সঙ্গে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট এন্ড সলিবিলিটি সব ডিরেক্টলি প্রপোর্শনাল। সলিবিলিটি, ওকে, এটা কি দেখো। আর যেটা, তাহলে তোমাকে যদি এরকম একটা প্রশ্ন দেয়, সাপোজ যদি বলে SnF2 and SnF4, এদের মধ্যে কার আয়নিক ক্যারেক্টার বেশি, কার সঙ্গে? তাহলে SnF মানে SN2 প্লাস 2F4 মাইনাস, আর এটা হচ্ছে যে 4 প্লাস 4F মাইনাস। দেখো এখানে ক্যাটায়ন অ্যানায়ন সব একই অ্যানায়ন, তাহলে এখানে ক্যাটায়ন দ্বারা ব্যাখ্যা করা হবে। দেখো ক্যাটায়ন দুজনের টিন আছে, এসএন আছে, তাহলে এদের সাইজ যদি সমান হয়, যার চার্জ বেশি তার পোলারাইজেশন পাওয়ার কি হবে, বেশি হবে। আর পোলারাইজেশন পাওয়ার যার বেশি তার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, অর্থাৎ SN4 প্লাস এর হচ্ছে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, SN4 প্লাস। তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার যদি দেখা হয়, SN4 প্লাস এর কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি দেন SN, এটা তাহলে হচ্ছে কোভ্যালেন্ট ক্যারেক্টার, কোভ্যালেন্ট নেচার। এরপরে তোমাকে এরকম দিল, বললো এদের হচ্ছে সলিবিলিটি বলো, অর্ডার অফ সলিবিলিটি। সাপোজ কি সলিবিলিটি কার কার দিল, দেখো সাপোজ AgCl, সাপোজ AgF, AgCl, তাহলে এদের যদি সলিবিলিটি অর্ডার হয় কি করে হবে? তাহলে এখানে যদি ব্রেক করা হয়, এটা কি হবে, Ag প্লাস M মাইনাস। আর আমরা যদি যে আয়নিক ক্যারেক্টারের সঙ্গে সলিবিলিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল এখানে দেওয়া যাচ্ছে, দেখো আয়নিক প্রোডাক্টের সঙ্গে সলিবিলিটি কি হবে, ডাইরেক্টলি প্রপোর্শনাল। আয়নিক ক্যারেক্টারের সঙ্গে সলিবিলিটি ডাইরেক্ট প্রপোর্শনাল। আর আমরা দেখো যার পোলারাইজেশন পাওয়ার বেশি হলেও কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে, আর পোলারাইজিবিলিটি বেশি হলেও কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়বে। পোলারাইজেশন পাওয়ার মানে হচ্ছে উইথ রেসপেক্ট টু ক্যাটায়ন, আর পোলারাইজিবিলিটি মানে হচ্ছে উইথ রেসপেক্ট টু অ্যানায়ন। আর উইথ রেসপেক্ট টু ক্যাটায়ন যেটা, উইথ রেসপেক্ট টু ক্যাটায়ন অর্থাৎ পোলারাইজেশন পাওয়ার মানে উইথ রেসপেক্ট টু ক্যাটায়ন, পোলারাইজেশন পাওয়ার যেটা উইথ রেসপেক্ট টু ক্যাটায়ন, সেটা কিসের উপর ডিপেন্ড করে, মানে কোভ্যালেন্ট ক্যারেক্টারটা সেটা সাইজের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল, আর সাইজের সঙ্গে ব্যস্তানুপাতিক। এটা কি থাকে, মানে চার্জের সঙ্গে সমানুপাতিক,
আর সাইজের সঙ্গে কি থাকে ব্যস্তানুপাতিক। আর এইটাকেই বলা হচ্ছে যে আয়নিক পোটেনশিয়াল। আয়নিক আয়নিক পোটেনশিয়াল। তার মানে আমি বলতে পারি যার আয়নিক পোটেনশিয়াল বেশি আমার চার্জ বেশি, সাইজ ছোট। তার মানে যার আয়নিক পোটেনশিয়াল বেশি সেইটা হচ্ছে যে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কোভ্যালেন্ট ক্যারেক্টার। সেটাও ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কোভ্যালেন্ট ক্যারেক্টার। ওকে, তাহলে দেখো বলছে এদের অর্ডার অফ সলিবিলিটি, তাহলে কি হবে এখানে Ag প্লাস Cl মাইনাস Ag প্লাস I মাইনাস। এবার দেখো এখানে সবই Ag আর ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন। তার মানে এইখানে যেটা পার্থক্য হবে পোলারাইজেশন পাওয়ার দ্বারা হবে না, কারণ সবই Ag প্লাস, সবই Ag প্লাস। তাহলে এখানে কার কোভ্যালেন্ট ক্যারেক্টার হবে সেটা পোলারাইজেশন পাওয়ার দ্বারা ব্যাখ্যা করা যাবে না, সেটা হচ্ছে যে পোলারাইজিবিলিটিতে ব্যাখ্যা করা যাবে। পোলারাইজিবিলিটি, পোলারাইজিবিলিটি। তাহলে পোলারাইজিবিলিটি যদি ব্যাখ্যা করে আমরা কি পোলারাইজিবিলিটি চার্জের সঙ্গে সমানুপাতিক আর সাইজের সঙ্গে সমানুপাতিক। দেখো পোলারাইজিবিলিটি মানে উইথ রেসপেক্ট টু অ্যানায়ন, এখানে সবই 1 নেগেটিভ অ্যানায়ন মানে ওদের চার্জ সমান। এবার সাইজ উপর থেকে নিচের দিকে গেলে সাইজ কি হবে বাড়বে, আর পোলারাইজিবিলিটি কি সাইজের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ AgI এ পোলারাইজিবিলিটি বেশি, অর্থাৎ AgI এর হচ্ছে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি। আর কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি মানে কি AgI এর হচ্ছে যে আয়নিক ক্যারেক্টার কম, তাহলে সবচেয়ে বেশি আয়নিক ক্যারেক্টার বেশি কার AgF। তাহলে AgF এর যদি আয়নিক ক্যারেক্টার বেশি হয়, আর আমরা জানি আয়নিক ক্যারেক্টারের সঙ্গে সলিবিলিটি কি হবে ডাইরেক্টলি প্রপোর্শনাল, তাহলে সবচেয়ে সলিবিলিটির অর্ডার যদি হয় AgF then AgCl এটা হচ্ছে অর্ডার অফ সলিবিলিটি। তাহলে এটা হচ্ছে অর্ডার অফ সলিবিলিটি। দেখো এরপরে কি আছে, এরপরে যদি ধাতব আয়নের স্টেবিলিটি মানে কে হচ্ছে যে বেশি স্থায়িত্ব। দেখো এরকম প্রশ্ন দিতে সব বেরিলিয়াম কার্বনেট, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম, দেন এরা যদি স্টেবিলিটি থাকে তাহলে এখানে কি দেখো ব্রেক কেমন হবে B2 প্লাস CO3 2 মাইনাস। আর দেখো এদের যদি তাপীয় স্থায়িত্ব, তাপীয় স্থায়িত্ব মানে হচ্ছে থার্মাল স্টেবিলিটি। থার্মাল স্টেবিলিটি মানে যেটাকে তাপ দিলেও সহজে ব্রেক হবে না, তার মানে যে ল্যাটিসটা যত বেশি স্টেবল তার থার্মাল স্টেবিলিটি তত বেশি। এবার দেখো আর থার্মাল স্টেবিলিটি কার উপর ডিপেন্ড করে আয়নিক ক্যারেক্টার, যার আয়নিক ক্যারেক্টার যত বেশি তার থার্মাল স্টেবিলিটি তত বেশি, যার আয়নিক ক্যারেক্টার যত বেশি তার থার্মাল স্টেবিলিটি তত বেশি। দেখো এখানে CO3 মাইনাস সবই CO3 মাইনাস, তার মানে পোলারাইজিবিলিটি সবার একই। তাহলে আমাকে এটা পার্থক্য করতে হবে, এটি মানে এটা ডিস্টিংগুইশ পার্থক্য করতে পারবো বাই পোলারাইজেশন পাওয়ার দ্বারা। এই কম্পাউন্ডটা পার্থক্য করবো পোলারাইজেশন পাওয়ার, এইটা আমরা পার্থক্য করতে পারবো পোলারাইজেশন পাওয়ার। আর আগের যেটা এখানে সব হচ্ছে একই ক্যাটায়ন ছিল, আর ওখানে যেটা আপনারা পার্থক্য করতে পেরেছি পোলারাইজিবিলিটি, পোলারাইজিবিলিটি দ্বারা পার্থক্য। আর নিচেরটা যেটা করবো পোলারাইজেশন পাওয়ার, যেহেতু এখানে অ্যানায়নটা সেম। এবার আমরা কি জানি পোলারাইজিবিলিটি কিসের উপর ডিপেন্ড করে, চার্জের সঙ্গে সমানুপাতিক আর সাইজের সঙ্গে কি ব্যস্তানুপাতিক। তাহলে সবচেয়ে সাইজ ছোট কি বেরিয়াম 2 প্লাসের, তাহলে বেরিয়াম 2 প্লাসের যদি সাইজ ছোট হয় তাহলে এর হচ্ছে যে বেরিয়াম কার্বনের সমযোজী ক্যারেক্টার সবচেয়ে বেশি, আর
ক্যালসিয়াম কার্বনেটের সমযোজী ক্যারেক্টার সবচেয়ে কম, আর ক্যালসিয়াম কার্বনেটের সমযোজী ক্যারেক্টার সবচেয়ে বেশি, মানে আয়নিক ক্যারেক্টার সবচেয়ে বেশি, আর আয়নিক ক্যারেক্টার যত বেশি হবে সেটার স্টেবিলিটি তত বেশি। তাহলে এখানে যদি থার্মাল স্টেবিলিটি অর্ডার দেখা হয় তাহলে ক্যালসিয়াম কার্বনেটের থার্মাল স্টেবিলিটি বেশি সবচেয়ে, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট, তারপর হচ্ছে যে বেরিলিয়াম। তাছাড়া এখানে আরো একটা দিয়ে দাঁড়াও থার্মাল স্টেবিলিটি দেখা হয়। দেখো থার্মাল স্টেবিলিটি কিসের উপর ডিপেন্ড করে? থার্মাল স্টেবিলিটি করে আরো যেখানে হচ্ছে যে সাইজের উপরে, যেখানে ক্যাটায়ন আর অ্যানায়নের সাইজটা কম্পেয়ারেবল, যেখানে ক্যাটায়ন অ্যানায়ন, যেখানে ক্যাটায়ন আর অ্যানায়নের সাইজটা কম্পেয়ারেবল সাইজ, তাদের ক্ষেত্রে কিন্তু থার্মাল স্টেবিলিটি বেশি। যেমন এগুলো তোমাকে জানতে হবে, কার্বনেট হচ্ছে বড় সাইজ, তাহলে বড় সাইজের সঙ্গে বড় কি হবে, ম্যাচ হবে, মানে তার থার্মাল স্টেবিলিটি তত বেশি। আমরা কি জানি, ওপর থেকে নিচের দিকে গেলে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনসিয়াম, বেরিয়াম। তাহলে কার্বনেট যেহেতু বড় সাইজ, এটা হচ্ছে লার্জ সাইজ, লার্জ। তাহলে লার্জের সঙ্গে কোনটা লার্জ হবে? তাহলে বেরিয়াম হচ্ছে লার্জ, লার্জের সঙ্গে লার্জ হলে ওই ল্যাটিসটা বেশি স্টেবল। তাহলে এদের অর্ডার হতো একই রকম, বেরিয়াম কার্বনেট। তবে এটা এইভাবেও ব্যাখ্যা করা যাবে। আর সাইজ ছোট সঙ্গে সাইজ ছোট হলে স্টেবিলিটি বেশি। ওপর থেকে নিচের দিকে হলে কি সাইজ তো বাড়ে, ওপর থেকে নিচের দিকে হলে সাইজ ইনক্রিজ করে। তাহলে একটু ভালো করে মন দিয়ে শুনো, যাদের হচ্ছে যে কম্পেয়ারেবল সাইজ, অর্থাৎ ছোট ক্যাটায়নের সাথে ছোট অ্যানায়ন, বা ছোট অ্যানায়নের সাথে ছোট ক্যাটায়ন, আর ক্যাটায়ন অ্যানায়নের যদি সাইজটা হচ্ছে যে ম্যাচ না করে, তারা হচ্ছে থার্মাল স্টেবিলিটি কম। তাহলে এখানে কার্বনেটের সাইজ বড় বলে, যার সাইজ বড় সেটা তার স্টেবিলিটি তত বেশি হবে। তাহলে সবচেয়ে স্টেবল বেশি কি হবে? ম্যাগনেসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম বলছি, বেরিয়াম কার্বনেট, BaCO3, তারপর হচ্ছে স্ট্রনসিয়াম কার্বনেট, তারপর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, দেন ম্যাগনেসিয়াম কার্বনেট। ওকে, এটা হচ্ছে থার্মাল স্টেবিলিটি, অর্ডার অফ থার্মাল স্টেবিলিটি। থার্মাল স্টেবিলিটি মানে হচ্ছে যাকে তাপ দিলেও সহজে স্টেবল, মানে সহজে ব্রেক হবে না, অর্থাৎ যে কেলাসটা স্টেবল। আর স্টেবিলিটি কার উপর ডিপেন্ড করে? কম্পেয়ারেবল সাইজ হবে। যেমন যদি আমি এইটা এরকম বলি, তাহলে সাপোজ তোমাদেরকে পরীক্ষায় দিল যে BaSO4, MgSO4, ক্যালসিয়াম সালফেট, এদের হচ্ছে থার্মাল স্টেবিলিটি সাইজটা। দেখো এখানে কি তৈরি হবে? SR2 প্লাস NSO4 2 মাইনাস। SO4 2 মাইনাসের সাইজ বড়, তাহলে যে ক্যাটায়নের সাইজ বড় হবে তার সঙ্গে কি হবে? বেশি কম্প্যাক্ট ল্যাটিস হবে, অর্থাৎ তার থার্মাল স্টেবিলিটি তত বেশি হবে, যেহেতু সালফেট কি বড়, লার্জার সাইজ। তাহলে এটা যেহেতু লার্জার, তাহলে যে অ্যানায়নটা, যেহেতু ক্যাটায়নটা মানে অ্যানায়নটা লার্জার, তাহলে যে ক্যাটায়নটা বড় হবে তার সঙ্গে কমপ্লেক্স ল্যাটিসটা তৈরি হবে, তার থার্মাল স্টেবিলিটি তত বেশি। থার্মাল স্টেবিলিটি মানে যাকে তাপ দিলেও ব্রেক করবে। তাহলে এদের অর্ডার অফ স্টেবিলিটি যদি বলা হতো, স্ট্রনসিয়াম সালফেট, দেন ক্যালসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, দেন বেরিলিয়াম সালফেট। তাহলে থার্মাল স্টেবিলিটি। এরপরে দেখো আরেকটা কেস দেখো, ধরে নাও এই কেসটা দিয়েছে, সাপোজ বেরিলিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম অক্সাইড, বলছে এদের থার্মাল স্টেবিলিটি দেখো এখানে কি হবে? SR2 প্লাস O2 মাইনাস, তাহলে সবার ক্ষেত্রে একই রকম ভাঙবে।
CH2+, এরকম ভাবে ব্রেক হবে। এখানে অক্সিজেনের সাইজটা হচ্ছে যে স্মল, তাহলে অক্সিজেনের সাইজ যদি স্মল হয় তাহলে যে অ্যানায়নটা স্মলার, যে ক্যাটায়নটা স্মলার, যেহেতু অ্যানায়নটা স্মলার আছে, যে ক্যাটায়নটা স্মলার সে হচ্ছে কম্প্যাক্ট ল্যাটিস তৈরি করবে। তাহলে এক্ষেত্রে যদি স্টেবিলিটি দেখা হতো তখন কিন্তু থার্মাল স্টেবিলিটি সবচেয়ে বেশি হতো যার, যে ক্যাটায়নের সাইজ যত ছোট হতো বেরিলিয়াম অক্সাইড। কারণ আমরা বলেছি সাইজ ছোট ক্যাটায়নের সাথে ছোট অ্যানায়ন হলে স্টেবল বেশি, আর বড় ক্যাটায়নের সাথে বড় অ্যানায়ন হলে স্টেবিলিটি বেশি। বাদ বাকিটা বড় ক্যাটায়ন অথচ ছোট অ্যানায়ন আনস্টেবল, বড় অ্যানায়ন ছোট ক্যাটায়ন আনস্টেবল। তাহলে সেম রকম সাইজ হলে ক্যাটায়ন আর অ্যানায়নের কম্পারেবল সাইজ হলে সেই ল্যাটিসটা তত বেশি স্টেবল। তাহলে এদের যদি অর্ডার হতো থার্মাল স্টেট বেরিলিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, সরি এটা ভুল হলো, বেরিলিয়ামের পরে ম্যাগনেসিয়াম হবে। একই ক্যালসিয়াম অক্সাইড এন্ড স্টনসিয়াম অক্সাইড। একই রকম ভাবে যদি আমরা হাইড্রোক্সাইডে দিতাম, সাপোজ থার্মাল স্টেবল, এরকম যদি একই রকম ভাবে এরকম দিতাম বেরিলিয়াম হাইড্রোক্সাইড, এদের যদি থার্মাল স্টেবিলিটি দেখলাম কেমন হতো, দেখো এটা কেমন ব্রেক হতো, একই রকম ব্রেক, B2+2OH-। এখানে অ্যানায়নটা হচ্ছে স্মল আর, তাহলে অ্যানায়ন যদি স্মল হয় তাহলে যে ক্যাটায়নটা স্মল তার সঙ্গে ল্যাটিসটা কি হবে, কম্প্যাক্ট হবে। যেহেতু অ্যানায়নটা স্মলার তাহলে যে অ্যানায়নটা যদি স্মলার, যে ক্যাটায়নটা স্মলার তার সাথে কম্প্যাক্ট হতো, তাহলে এদের স্টেবিলিটি একই রকম হতো। দেখো বেরিলিয়াম হাইড্রোক্সাইড, যেহেতু অ্যানায়ন ছোট সেজন্য যে ক্যাটায়নটা ছোট তার সঙ্গে কম্প্যাক্ট স্টেবল, তাহলে থার্মাল স্টেবিলিটি তত বেশি। আর থার্মাল স্টেবিলিটি যার যত বেশি তার সলিবিলিটি তত কম, থার্মাল স্টেবিলিটি যত বেশি যায় তার সলিবিলিটি তত কম। এটা হচ্ছে থার্মাল স্টেবিলিটি। থার্মাল স্টেবিলিটি। আচ্ছা, পরের দিন আমরা ভেসপার থিওরি পড়বো আর হচ্ছে যে হাইব্রিডাইজেশন। ওকে, আজকে এই অবধি স্টপ। ওকে।